গুড মর্নিং। আজকে তোমাদের ফার্স্ট লেসন। আমি আজকে তোমাদের রবি ঠাকুরের কৃপণ কবিতাটা শেখাবো। তার আগে আমি একটু ধরেই নিচ্ছি যে তোমাদের বিগিনার্স বা ইন্টারমিডিয়েট ক্লাসগুলোর মধ্যে যেগুলো ভাওয়েল প্র্যাকটিস বা টোনাল কোয়ালিটির জন্য যে যে আমাদের প্র্যাকটিসগুলো করতে বলা হচ্ছে সেগুলো শেখা আছে। তবুও আমি প্রত্যেকটা লেসনে একটু একটু করে তোমাদের যতটা পারবো ততটা শেখানোর চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। কৃপণ কবিতাটা একটু অন্যরকম রবি ঠাকুরের। তো এটা করার জন্য আমি বলবো যে তোমরা যে ভাওয়েলগুলো আছে দুটো, ফ্রন্ট ভাওয়েল এবং ব্যাক ভাওয়েল, একটু তাও বলে দিই। ফ্রন্ট ভাওয়েল হলো ই, এ, আ, আর ব্যাক ভাওয়েল হলো উ, ও, অ, আ। জিভের পজিশন অনুযায়ী এই দুটোর নাম হয়েছে। টোটাল 7টা ভাওয়েল আমাদের। এই 7টা ভাওয়েলকে জিভের পজিশন অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়েছে। জিভটা যখন সামনের দিকে থাকছে সেই সময় আমাদের এই ভাওয়েলগুলো হয় ই, এ, আ। আর জিভটা যখন উ, ও, আ এটা বলি, এটা তখন আমাদের জিভটা পেছনের দিকে চলে যায়, সেই জন্য ওটাকে ব্যাক ভাওয়েল বলে। আর আটা দেখো, আটা হলো দুটোর মধ্যেই আছে। কারণ হলো আ বলার সময় আমাদের জিভটা একদম মুখের মিডিল জায়গায় থাকে। আর আটা এরকমই হবে। আগের সব ক্লাসগুলোতেই আমি সবসময় বলি যে আ হলো একটা রসগোল্লা ঢুকবে বা ফুচকা বা নিজের আঙুলে দুটো আঙুল আ, এরকম। ঠিক আছে? তো এইটা থাকবে। এটাতে খুব বেশি এমন বড় করে আ করবো না যাতে এই চোয়ালটা দিকে চলে যায় বা বিকৃতভাবে এরকম ভাবে কোনো কিছু হবে। তো পারফেক্ট আ করতে হবে। তার মধ্যে এই স্ট্যান্ডিং ওই নোটগুলোকে ধরে যে কোনো পিচে তোমাদের যেটা কমফোর্ট পিচ, সেই পিচে স্ট্যান্ডিং নোটগুলো করতে হবে। সেগুলো আগেও তোমরা শিখেছো, তবু আমি একটু বলে দিলাম। বিভিন্ন পিচে, এটা আমি আমার পিচে, এটা বেসের পিচটাই করছি। এটা যেমন একটা পিচে হচ্ছে, তেমনি আবার একটু উপরে, আর আরেকটা উপরে গেলাম, আরেকটা নিচে চলে যেতে পারে, বিভিন্ন রকম করে। তেমনি আবার আরেকটা উপরে যেতে পারে, এরকম বিভিন্ন নোটের প্র্যাকটিস করতে হবে। ভাওয়েলগুলো করতে, ওইগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে এই কবিতাগুলো করতে হবে সুবিধে হবে। কারণ আমরা যখন কোনো কবিতা বলি, কোনো লাইন বলি, তার যে ফিলিংগুলো, সেই ফিলিং কখনো সেম টিউনে থাকে না, সেম পিচে থাকে না, সেম স্কেলে থাকে না, বিভিন্ন অক্টেভে আপ ডাউন করে এবং আপ ডাউন করতে হয়। হ্যাঁ, মানেটা বোঝানোর জন্য। কারণ আমাদের উদ্দেশ্যই তো যে কবিতার যে মানেগুলো সেটা ফিলিং দিয়ে অন্যকে ভালো করে বোঝানো। আগে নিজে বুঝি, নিজেকে ভালো করে বোঝানোর পরে অন্যরাও যাতে ওই ফিলিংটা দিলে ওটার যে অর্থটা, ওটার যে ইনার মিনিংটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয় এবং সবাই যাতে খুব আনন্দ করে ওটা শুনতে পারে এবং শুনলে যাতে অন্যের উপকার হয়। এটা আমাদের কাজ। এইগুলো শেখা, গান, কবিতা এগুলো করার মধ্য দিয়ে আমাদের একটা পজিটিভ এনার্জি যাতে আমাদের মধ্যে তৈরি হয় এবং আমরা সেটা যদি অন্যকে শোনাই, পরিবেশন করি, সেটা তাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। সেটার জন্য আমাদের বিভিন্ন রকম টোনের আলাদা আলাদা করে রেওয়াজ রয়েছে, তার প্র্যাকটিস আছে। টোনাল কোয়ালিটিকে ডেভেলপ করতে হবে। বেসের গলায় জোয়ারি আনতে হবে, ওয়েটেজ আনতে হবে, বিভিন্ন রেঞ্জে যাওয়ার প্র্যাকটিস করতে হবে। হট করে নিচ থেকে উপরে চলে গেলাম, আবার উপর থেকে নিচে চলে এলাম, এটা
কবিতার মধ্যে যে একটা কানেকশন, কিভাবে নামবো সেটা একদম স্মুথ ভাবে হবে, জাম্প করা যাবে না, তাহলে ওটার এসেন্সটা কেটে যাবে, ফিলিংটা কেটে যাবে। এইগুলো হলো শেখা। শুধু কবিতা পরপর করে বললাম, সেটা আমি যেটা বলে দিলাম সেটা তোমরা শুনলে পরপর মুখস্থ করলে, ওটা কিন্তু শেখা নয়। শেখা হলো আমার টোনগুলো কিভাবে কিভাবে যাচ্ছে, গ্রামারটা, তারপরে কবিতার মানে অনুযায়ী তার ফিলিংটা, যে ফিলিং যে টোনে ম্যাচ করে সেটা শেখা। কবিতাটার মধ্যে গানে যেমন একটা স্ট্রাকচার রয়েছে, একটা নোটেশন থাকে, সেই নোটেশন অনুযায়ী গানটা তৈরি হয়। কবিতার মধ্যে এখনো পর্যন্ত সেটা তৈরি হয়নি, তবে আমি কিছু করেছি, তোমাদের সেগুলো পরে শেয়ার করব। তো কবিতাটার মধ্যেও কিন্তু একটা নোটেশন আছে পুরো কবিতাটার মধ্যেই, যদিও এটা কথা, তো সেই কারণে কথার কিছু কিছু টোন থাকে যেইগুলো আমাদের সুরের মধ্যে থেকে, আমাদের যে 12টা নোট থাকে শ্রুতির মধ্যে, সুরের মধ্যে সবসময় যায় না, আলাদা 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 হয়, সে কারণে এটা কবিতা। কিন্তু তার মধ্যেও আমাদের ওই প্রত্যেকটা আলাদা আলাদা নোটের একটা কানেকশন করতে হয়। সেই কানেকশনটা কিভাবে করতে হবে কবিতার ক্ষেত্রে, যে ফিলিংগুলো থাকে, এই প্রতিটা কবিতার মানেগুলো, মানে যেটা বলছে সেই মানে অনুযায়ী, কোনো যদি দুঃখের কিছু হয় সেটা কোন টোনে বললে বেটার হবে, আবার কোনো আনন্দের কোনো কিছু হলো সেটা কোন টোনে বলে বেটার হবে, এই জিনিসটা, এই বোধটা তৈরি করতে হবে। এবং সেই বোধ অনুযায়ী আমাদের এই আলাদা আলাদা পিচের আপ ডাউন করতে হবে, ওই টোনগুলো শিখতে হবে। একই কিন্তু গান শেখার মতোই কিন্তু কবিতারও জিনিস এইগুলো শিখতে হয়, এগুলো প্র্যাকটিস করতে হয়। এগুলো আমি করাবো, আজকে ফার্স্ট লেসন, আমি ওটা একটু করাচ্ছি, কবিতাটা করাচ্ছি, কিন্তু তার আগে একটু জেনে নেবে। আমি সব প্রতিটা লেসনে এগুলো আলোচনা করে দেবো। তো সে কারণে তোমাদের একটা রেওয়াজ দরকার, ডেইলি রেওয়াজ দরকার। তাহলে এই ভাওয়েলগুলো দিয়ে প্রথমে পিচে কিগুলো করবে, সারেগামা না, আমাদের কবিতার জন্য ভাওয়েল রেওয়াজ দরকার। সারেগামা যেটা যারা গান করছে তারা ওটা করছে, তাদের ওই সারেগামা নোটেশনও করতে হয়, আবার ভাওয়েলও করতে হয়। ভাওয়েল ছাড়া তো কিছু নেই, ভাওয়েলই তো আমাদের সাউন্ডের উৎস, আমাদের কথা বলার উৎস, তো এটাকে বাদ দিয়ে কিছু হবেই না। তো আমরা কবিতা যারা করছি তাদের আমাদের শুধু ভাওয়েলগুলো প্র্যাকটিস করতে হবে, প্লাস কি করতে হবে, ওই যে টোনগুলো, সারেগামাটার নাম হচ্ছে, কিন্তু তার যে টোনগুলো, সেই টোনগুলো আমরা আইডেন্টিফাই করব, সেটা আমি হেল্প করে দেবো। গান জানলে, মানে জানলেই যেটা করা যায় তা নয়, আমি বলে বলে দেবো। তাহলে একটা হলো নিচের, একটা হলো মিডিলের, একটা ওপরে, তার মাঝে আরও অনেক টোন আছে, যে টোনগুলোতে আমাদের যেতে হয়। কোনোটাতে আমাদের মিল করে যেতে হয়, মানে গড়িয়ে যেতে হয়, সেই গড়াটাকে আমাদের মিল বলে। কোনো কোনো ফিলিং এমন থাকে যে সেটা একটা থেকে আরেকটা জায়গায় এরকমভাবে আমরা গড়িয়ে গেলাম। আবার কোনোটাতে হলো যে ওপর থেকে জাম্প করতে হয়, আবার কোনোটা হলো যে একটু লাফিয়ে বলে আবার জাম্প করলাম, আবার কোনোটায় হাসি গলায় বলতে হয়, কোনোটায় নাজাল গলায় বলতে হয়। তাহলে এই প্রত্যেকটা যে ফিলিং না, এই ফিলিংয়ের জন্য প্রত্যেকটা টোন আছে, প্রত্যেকটা নোট আছে, স্বর আছে। তাহলে সেই স্বরের রেওয়াজ আমাদের করতে হবে, না হলে তো আমাদের গলায় তৈরি হবে না। গলা তৈরি না হলে ওই কবিতা, যে রবি ঠাকুরের কবিতা হোক, যার কবিতা হোক, সেই কবিতাগুলো আমাদের শুধু পরপর ওটা বলা হবে, আওড়ানো হবে, ওটা রিসাইটেশন হবে না, আবৃত্তি হবে না। হ্যাঁ, ওটাকে শ্রুতি মধুর করার জন্য, মনোগ্রাহী করার জন্য, আমাদের পজিটিভ এনার্জি আনার জন্য কিন্তু ওই টোনের উপরেই আমাদের, ওই টোনটাই কিন্তু আমাদের মেন। ওই টোনগুলো দিয়েই কিন্তু আমি আমার কথাটাকে সুন্দরভাবে সাজাচ্ছি, একটা পুরো আঁকছি, একটা ছবি আঁকছি, টোন থাকছে, তার কথা এবং ফিলিং দিয়ে আমি ওই যে কবিতাটা উনি লিখেছেন, চারি কবিতা হোক, সেইটা দিয়ে একটা স্কেচ তৈরি করছি, সেই স্কেচটা আমার মনের মধ্যে রেখে দিচ্ছি, মনের মধ্যে রেখে আমি ওটার মধ্যে আস্তে 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 চোখ বন্ধ করে পরিবেশন করছি। এটাই কিন্তু আমাদের রেওয়াজ। আর এটা করলেই আমাদের নিজেদের জন্য, এটা একটা প্রাণায়াম, এটা একটা মেডিটেশন, এটার জন্য আমাদের সমস্ত কিছু, আমাদের স্মৃতিশক্তি ডেভেলপ হচ্ছে, লাংটা ভালো থাকছে, আমাদের সর্বোপরি মনের এক্সারসাইজ হচ্ছে, তার ফলে আমরা, আমাদের জীবনটা সুস্থভাবে চলবে, আমরা প্রত্যেকটা জীবন, ডেইলি লাইফটা আমাদের খুব সুন্দরভাবে কাটবে। ঠিক আছে? তো তোমাদের প্রথমে ওটাই, ওই ভাবেলগুলো দিয়ে প্রথমে পিছে
যেটা আ বলেছিলাম ওটা হা করে বলবে, কারণ আতে একটু একটু প্রেশার পড়ে। যদি হাওয়া দিয়ে বের করা যায় তাহলে ভোকাল কর্ডটা আরাম হয়, ভোকাল কর্ডের মধ্যে ওই ঘর্ষণটা কম লাগে, তার ফলে ক্র্যাক করবে না। ভোকাল কর্ডটা আমাদের মানে সুন্দর মসৃণ হবে। সেটা ভোকাল কর্ডটাকে ভালো রাখার জন্য আমাদের হা প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আবার বলি, এটা একটা পিছে হয়ে গেল, এরপরে ট্রাই করবে আবার আরেকটা পিছে যাবে, কিন্তু এটা আগে স্টেবল হবে। আমি করে দিয়েছি এই টোনটার মধ্যে, ট্রাই করবে প্রথমে হামিং দিয়ে প্রথমে টোনটাকে ফিল করা, আর এই ভাইব্রেশনটার মধ্যে শরীরের মধ্যে গেলে রেজোন্যান্সটা খুব খুব উপকার হয়। চোখ বন্ধ করে আর এই সুরটাকে সিলেক্ট করবে। আমি এটা এ পিছে করছি, ব্যাক করে বলছি, হা এভাবে বেসটা প্র্যাকটিস করে তারপর করে দেখতে। এখানে আজকে কবিতা কালেক্ট করে দিই। আজকে কৃপণ কবিতাটা রবি ঠাকুরের বলছি। প্রথমে একটু পড়ে নিই, পড়ে তারপরে কিভাবে এটা মডুলেশনটা করবে তারপর বলি। প্রথমে প্যারাটা আছে, আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। এই কৃপণ কবিতাটা অ্যাকচুয়ালি রবি ঠাকুর একটা বয়স সন্ধিক্ষণে যে মেয়েদের ফিলিংটা আসছে, সেই ফিলিংয়ের সময় সে যেন কোনো একটা পুরুষকে কল্পনা করছে, তার ভালো লাগার, সে যে কোনো কেউ হতেই পারে। প্রথমে কৈশোর থেকে যখন যৌবনে পা দিচ্ছে তার মধ্যে যে ফিলিংগুলো আসে, সেই ফিলিংয়ের মধ্যে থেকে সে যেন একটা কল্পনা করছে যে এখান থেকে সিংহাসনে চেপে বা ঘোড়ায় চেপে কেউ তার যে ভালোবাসার যে কল্পনা করে রেখেছিল যে মানুষটাকে, সেই মানুষটা যেন আজকে আমার চোখের সামনে এসছে, চোখের সামনে এসে আমাকে কিছু, আমার সাথে কথা বলছে, আমাকে কিছু দিতে চাইছে, এরকম একটা বক্তব্য। তো ওই যে কৈশোর থেকে যৌবনে যাওয়ার মধ্যে যে একটা পদার্পণ করলে যে ফিলিংগুলো
রবি ঠাকুর ধরতে চেয়েছি এটার মধ্যে থেকে। এবং তারপরে কৃপণ কেন মানেটা হচ্ছে আমি পরে বলবো, এইটুকু আগে বুঝে নাও। তাহলে সে তো এখানে ভিক্ষা করে ফিরতেছিল, মানে তার কিছু নেই আর কি। সে খুব দরিদ্র একজন মানুষ, কিন্তু তার কল্পনার জগতের যে মানুষটি, যে পুরুষটি, সেটা ভগবানও হতে পারে, সেটা অন্য কোনো পুরুষও হতে পারে, অন্য কোনো যে কিছু, যে কোনো অবয়ব, যে কোনো মূর্তিও হতে পারে। সে কল্পনা করছে যে আর কি তার কাছে কিছুই নেই, কিন্তু আমার যে মানে যে কল্পনা করেছি যে ভালো লাগার মানুষটি আজকে যেন কোথায় হঠাৎ দেখা দিয়েছে, দেখা দিয়ে আমার সাথে কথা বলছে, সেটার ফিলিংটা প্রথমে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। এবার কিভাবে বলতে হবে সেটা বলি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। ছিলেন, এই যে একটা মটা যখন বলছি না, ঠোঁটটা বন্ধ করে ভাইব্রেশন এটার মধ্যে, সেটা ওইটা লাগিয়ে দিতে হবে। ওটার যে ফিলিংটা তার জন্য এক্সটেনশন হয়। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আবার বলি, কারণ এটা তো ওর ভেতরের একটা ফিলিংটাকে আস্তে আস্তে আরো নিজের মনে মনে ভাবছে, সেজন্য খুব ওরকম বেশি কথা বলে না, এটার মধ্যে হাওয়া দিয়ে আস্তে আস্তে বেসের গলায় ফিলিং দিয়ে বলা, একটু টেনে টেনে। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। এটা কিন্তু একটা পিছিয়ে হচ্ছে, কিন্তু একটু আপ ডাউন হয়ে গেল। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন, একটা হয়ে গেল গ্রামের পথে পথে। এই যে তুমি যখন, একটু উপরে আবার চলে গেল। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। একটু উপরে কিন্তু বললাম, মানে ওই যে লাইনটা বলেছি তার থেকে একটু উপরে, যাতে মানেটা সবার কাছে পৌঁছয়, সেজন্য একইভাবে নয়। তারপরে আবার ওটাকে বর্ণনা করছে, অপূর্ব এক স্বপ্ন সম। অপূর্ব, আমরা যখন করে বলি বাহ কি অপূর্ব, এই যে ফিলিং, সেই ফিলিংটা এখানে দিতে হবে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। ওটা ভাবছি নিজে নিজে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। জাস্ট এই ফিলিংটা তার কাছে, সে তো ওটাই ভাবছিল, তার মনের মধ্যে সারাক্ষণ ওরকম একটা কল্পনা ছিল। সে হঠাৎ করে তাকে দেখেছে, এ কোন মহারাজ। সে তার কল্পনার পুরুষকে যেন সামনে দেখছে, ঠিক সেরকম। তারপরেরটা একটু বলে দিই। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। মানে সে ভাবলো আর কি, জনে ঘুম থেকে উঠে ভাবছে যে এত সুন্দর মহারাজকে দেখেছি, আজকে আমি আমার যে কল্পনার পুরুষকে আমি দেখে নিয়েছি, আজকে আমার সব কাজ ভালো হবে, কোথাও আমাকে ঘুরে ঘুরে এত ভিক্ষা করতে হবে না, কারণ আমি আমার মনের তৃপ্তি পেয়ে গেছি, আমি আমার সব কিছু পেয়ে গেছি, আজকে আমার দিনটা খুব ভালো যাবে, এই জিনিসটা বলছে আর কি। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে,
চলিতে রথ, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। এইটুকু শেখাবো। তাহলে আবার একটু পরের পারাটা বলি। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে। এটা তো অতটা আগের মতো ফিলিংটা নিয়ে, ওইটা তো তখন সে হঠাৎ একটা ফিলিংয়ে চলে এসছে, অপূর্ব লেগেছে তার ভালোবাসার জায়গাটা। এবার এটা মানে এবার কি করবে, তাহলে আজকের দিনটা খুব ভালো যাবে, এরকম একটা। তো সেই জন্য একটু লাইট মুডে। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে। আজ আমারই তারে তারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। এটা ওর একটু আমার নিজের মধ্যে চলে এসছে আর কি, সেই জন্য এটা একটু লাইট করে বলতে হবে। আবার বলি। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে। আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব, নেব ভারে ভারে। তাহলে দুটো প্যারা দুরকম হয়ে গেল, একটা ওরকম ফিলিং দিয়ে, আরেকটা আবার নিজের মধ্যে চলে এলো। এর পরের প্যারাগুলো আবার যেরকম ফিলিং হবে তখন আবার বলে দেবো। আজকে এইটুকুই থাক, এটা ভালো করে প্র্যাকটিস করবে। সেকেন্ড লেসনে আমি আবার সুন্দর করে এবং এই কৃপণ কেন হয়েছে সেটা আবার ডিসকাস করে দেবো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।